গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে অনেক অনেক স্বাগত। আহ, আজকে আমরা আছি একজন স্পেশাল একজনের সাথে আমরা আলাপ করব। প্রথমে তার সম্বন্ধে একটু বলে নিই। তো বেসিক্যালি তার নাম অনন্যা দত্ত, আমাদের কলকাতারই মেয়ে। এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা বিএসসি এমএসসি শেষ করে আইআইটি গুয়াহাটিতে রিসার্চ করে তারপরে এখন ইউনিভার্সিটি অফ ওকলাহোমা ইউএসএ তে গবেষণারত। তো একটু গবেষণার বিষয়টা বলে দিই। হ্যাঁ, গবেষণার বিষয়টা বলে দিই সবাইকে একটু বোঝার জন্য। সেটা হচ্ছে গবেষণার বিষয় হচ্ছে টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং 3D অর্গান প্রিন্টিং। আমরা খবরের কাগজে বা বিভিন্ন নিউজ পোর্টালে মাঝে মাঝেই দেখি যে কলকাতা পুলিশ গ্রিন করিডোর করে কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য বিভিন্ন হসপিটালকে ফেসিলিটেট করছে বা তাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে। এই যে অর্গান ট্রান্সপ্লান্টেশন বা ট্রান্সপ্লান্টেশন বায়োলজি আমরা যেটা বুঝি, সেইখানে কিন্তু এই নতুন একটা দিক খুলে দিতে পারে টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং 3D অর্গান প্রিন্টিং। মানে এখনো অবধি যা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টেকনোলজি, তাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কোনো অর্গান যদি ধরুন কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে বা লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য একজন কারোর উপরে কিডনি এবং অন্য কোনো ব্যক্তির উপর আমরা নির্ভর করে থাকি, সেখানে এইচএলএ ম্যাচিং বা অন্যান্য টেকনোলজির উপর নির্ভর করে থাকি। কিন্তু হয়তো হয়তো অদূর ভবিষ্যতে বা পরে কোনো একদিন এরকমও একটা সময় আসতে পারে, হ্যাঁ, সেইখানে হয়তো আমরা 3D অর্গান প্রিন্টিং এর মাধ্যমে আমরা কিডনি বা লিভার এরকম তৈরি করে হয়তো হয়তো সেগুলো সবই হয়তোর মধ্যে, হ্যাঁ, আমরা মৃতপ্রায় ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিকে আমরা সেটা দিতে পারি। তো এই সম্বন্ধে বহু কথা জানবো, কি কি হতে পারে কি কি না, ঠিক আছে, কি কি না হওয়ার দিকে যাচ্ছে, সবকিছুই শুনবো জানবো অনন্যার কাছ থেকে। তো অনেক অনেক ওয়েলকাম অনন্যা। Thank you, Dada. Um, uh, Hello, good morning and good evening, I suppose. তো আমি অনন্যা, আর আমি এখানেই সেন্ট জেভিয়ার্সেই পড়তাম আগে। আর এখান থেকে ব্যাচেলার্স মাস্টার্স করেছি এবং আমি দাদার কাছে পড়েছি আমার ব্যাচেলার্সের সময়, মাস্টার্সের সময়। ইভেন আমার যখন আমি অ্যাপ্লাই করছি বাইরে, দাদা থেকে অনেকটা হেল্প পেয়েছি। তো তাই জন্য দাদা যখন আমাকে বললো যে অনন্যা, তোর জার্নিটা একটু শেয়ার কর সবার সাথে, আর তোর ফিল্ডটা যেহেতু খুবই ডিফারেন্ট, যেটা আমাদের ট্রেডিশনাল যে ফিল্ডস গুলো আমরা দেখে থাকি, যেরকম মাইক্রোবায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, যেগুলো কোর্সগুলো হয় সেগুলোর থেকে যেহেতু অনেকটা ডিফারেন্ট, তো এখানের স্কোপটা কি আছে এবং তুই কেন চুজ করলি এই ফিল্ডটা। তো আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি অনেকে এটা থেকে বেনিফিট করতে পারে। আর যেহেতু অবভিয়াসলি আমি একজন ইন্ডিয়ান, তো আমি অবভিয়াসলি চাইবো যে আরো অনেক ইন্ডিয়ানসরা আসুক, এই অপরচুনিটি গুলো পাক। তো তাই জন্য আমি আজকে এখানে ভাবলাম যে একটু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো আই হোপ বাকি যারা দেখছে তারা অনেক বেনিফিট করতে পারবে। তো মানে মানে ইনফ্যাক্ট আমি বিষয়টা বলার সাথে সাথেই প্রশ্ন আসতে শুরু হয়েছে। তো আমি একটু ওকে, দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলে নিই। সেটা হচ্ছে আমরা এইটাকে দুটো ভাগে ভাগ করছি। প্রথমে আমরা অনন্যার কাছে অনন্যার জার্নি সম্বন্ধে শুনবো, ফ্রম কলকাতা টু ইউএসএ, এবং কি করে একজন মাইক্রোবায়োলজি স্টুডেন্ট এরকম ভাবে টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং 3D বায়ো প্রিন্টিং এর দিকে গেল, সেটা কিভাবে পসিবল হলো, কোন কোন ইন্টারেস্ট থেকে তার জন্য কি কি পড়াশোনা করতে হয়েছে। তো সেইটা শোনার পর আমরা সমস্তটা নিয়ে যারা দর্শক রয়েছে, যারা দেখছে এই প্রোগ্রামটা, তাদের সবার কাছ থেকে আমরা প্রশ্ন নিয়ে নেব এবং অনন্যা একে একে সমস্ত প্রশ্নগুলো উত্তর দেবে। তো ওভার টু ইউ হ্যাঁ, অনন্যা। ওকে, থ্যাংক ইউ। তো আমি যাতে সবাই ভালো করে বুঝতে পারে তাই জন্য আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি। আই হোপ ইউ গাইস লাইক ইট। ওকে, লেটস সি। Yeah. Is my screen visible? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবাই? আই হোপ সো, ইয়েস, হ্যাঁ দেখা যাচ্ছে। Okay. So, hi. I'm working as a graduate research assistant or a PhD student, and I'm as well. I am a Bodurka scholar, the first Bodurka scholar at the Stephenson School of Biomedical Engineering at University of Oklahoma in USA.
So I wanted to share my journey with you guys. I started off with my bachelor's in microbiology in 2017 from St. Xavier's, Calcutta, and it was a very beautiful journey. The 3 years of my bachelor's, I learned like several things out there, several disciplines, primarily biochemistry, microbiology, and genetics. Like it was all covered there. And then it was the COVID year, as you can see, 2020. I graduated, and I decided that I wanted to do my masters as well from St. Xavier's. I did that up till 2022. I also, in between, I did my master's dissertation project from IIT Roorkee. It was a dry lab project on bioinformatics and antimicrobial resistance. And following that, after my master's, like I also gave the GATE examination, which is there where you can apply for master's and PhD to different IITs as well as NITs and some ISOs as well, if I'm not wrong. But I was not very sure if I wanted a PhD at that moment, because I knew that PhD demands a lot of your dedication and time. So I decided to go on with my GATE score and join IIT Guwahati for to be a project fellow. And I got my training there, and simultaneously I was applying also to US universities. And then I finally chose and accepted the offer letter from University of Oklahoma, and I came here in last fall, like August 2023, and hopefully by 2028 I'll get to complete my PhD. So I know a lot of you have given supposedly NEET examinations or other examinations, and are preparing for IIT JAM examinations and TIFR, JGE, BLS, if I'm not wrong. So those sort of examinations to get into different masters and PhD programs also. I'm sure Dada has also told you about CSR UGC NET examinations for getting like PhD, JRF, like fellowships and stuff. So all these are the competitive examinations that we traditionally go through. And in my case particularly, I know that sometimes it happens that some examinations they go well, some do not. There can be various reasons for that, but please do not lose hope if something doesn't go well. And to be very honest, you just need to prepare well for one examination and the rest just follows. That's what I truly feel and I felt in my case. So in my case, I specially mentioned the years because I wanted you to see that like there have been times where I have failed as well. So in 2019, when I gave TIFR, due to several reasons, I could not go into JGBLS. And I also gave GATE in 2022, 2023, and in both cases, I got a good rank. I also, in 2022, that year, I think, because the last year, due to COVID, since we didn't have any CSIR net, so that year had 3 net examinations. So in my first one was not as good, not a very good score. But the second one, it was a very good score. I got an All India rank of 45 in the net lecturership, that kind of examination. And that year I also cleared TIFR. So you see that I only prepared for GATE, but in 2022 I cracked quite a lot of examinations. So it's just that you want to have to prepare for one, and the rest kind of follows. um, and also, I've not mentioned here, but I also gave JAM earlier, and I also get my TOEFL examination in between for my US applications. So you might think that, okay, so I was in a core field of biology, which is microbiology. It is somewhat application based, but when I talk about a microbiology course, it mainly pertains to very core areas of biology. So why did I want to transition, or what are the things that are needed so that I can transition to an application based field in biomedical engineering? So the first, I like to focus on why I did that, and then what are the necessary skills that you need. So first is like when I had a terrible COVID experience in 2020, and that sort of opened my eyes as to how the healthcare industry all in all was, and what was happening, and how I wanted to contribute more to the field. So not only did I want to do microbiology, but I also wanted my work to be more application based and to impact lives on a day to day basis.
Apart from that, I had also only worked in microbiology, biochemistry, these areas, and there was an entire engineering field which I had not explored. So biology is basically an interdisciplinary field. It has computational field, mathematics, physics, chemistry, everything all together. So biology alone is not a field. It combines all of it together. So I had an eagerness to explore and to create the engineering side of it and to know more. The always the why and the how questions, I feel they kind of triggered my interest in research. So of course these are the things that basically drew my attention to biomedical engineering. And of course, when it's an application based field, you get better job opportunities, better places to explore and to see, to apply your knowledge basically. So, what are the skills or skill sets that you need basically for biomedical engineering? First, would and foremost will be analytical skills. How you are analyzing data, how you are analyzing a particular topic. Suppose you read a line from a book and you just read it. Don't read it. Question that how is it happening? Why is it happening? Like ask core questions. You need to be creative. You need to think. You have a brain, so don't just take in information, a question, or try to think that okay, what if I can combine these things, or how, what if I can apply my knowledge here. A very important skill if you want to be in the industry or in research is communication. Until and unless you understand what the need is in the research area, how you are interpreting a particular theory, a particular data, or the science, you won't be able to create, to innovate. Mathematics is a very important skill which you would need. I'd say it's not about just mathematics. I mean here to be able to analyze and interpret correctly, and of course problem solving skills. If you are stuck at a place, it is okay to get stuck at places, if especially if you're venturing into new fields. But the important thing is not to give up, to be have the zeal to move forward and to solve the problem. So also I have transitioned these from microbiology to biomedical engineering. So in microbiology, traditionally we go through we I know Dada also teaches a lot of biochemistry. I think he will tell you in your first class that the core areas that you need to do is biochemistry, genetics, immunology, RDT, and the various, and the list goes on. That you need to be sure about these. You need to build your core concepts, and that's very important. Once your code is clear, you can always build upon that. And BMU, as you can see, it's very application based. It has a lot of biophysics, biomaterials, biomechanics, computational. But if you compare, I don't know if you can see my cursor. Can you guys see my cursor? Yes, I hope so. Okay, You okay, could. okay. So as you can see in BME also, of course, you need a bit of biochemistry for that. And I know biophysics is very common to both the fields because you need it for your bioinstrumentation, specifically for microscopy. I know that in St. Xavier specifically, like biophysics is taught quite well. Biomaterials is a different field. Computational biology is also done in most UG courses. Cellular tissue and genetic engineering, if you see, you do a bit of it in recombinant DNA technology. So, and medical imaging, orthopedic bioengineering, these are all application based things that you can build upon as you go in the field. So, I feel the if you have your base clear, then it's very easy to shift fields. And of course, you should be open to like shifting and knowing and gathering new fields. So I thought of listing down some sub disciplines. So in case you guys wanted to see where you can apply and how you can transition. And I wanted also to list down some of the important points that you can want to look out for in some of your applications when you are in the USA. So first and foremost would be your personal essay. Please spend a lot of time on your personal essay. Always remember that you are given 1,000 words to express yourself, and I don't know, probably you'll be 23, 24. So I always say this, that whenever you're writing those 1,000 words, always remember that the people who is sitting on that side of the screen would be seeing and knowing you only from the 1,000 words that you write. So be very particular about what you choose, how you do it, how you construct.
it should be like a continuous flow of information. It shouldn't feel like, okay, it's breaking or like there's a break. It should read like a story. And please always give a personal touch to it. If you have a personal story, it's highly recommended. I feel it kind of helps you connect with the person who is sitting there, and he or she will want to know you better, will want to know how you do research. Apart from that, you should list out like what your journey has been, if there has been any work that you have done. You can talk about, comment about your skill sets. Skill sets are not only in academia but also like how you communicate with others, your leadership skill sets, anything. All of these things are very required for in PhD, because obviously as a PhD student you might have to take classes, you will have to train other people on certain instruments, you will have to train undergrads also. So if you don't have that leadership ability, you can obviously build on that, but you have that, you should always mention it in your personal essay. Apart from that, please be sure to reach out to professors for letter of recommendation. And if you're applying to, say, suppose 9 or 10 universities, please do not use the same three professors for all university. Mix and match, see where you can get. But also, please don't think that if you're applying, if all of your letter of recommendations come from the same, from teachers from the same institute or university, it's bad. No, it's not. I do the same. It doesn't matter that much, but it has to be sure, and it should convey that why that person is does think that you are eligible for a PhD in the US. Do talk about your work experience, gain a lot of experience, be open to opportunities, go out there. Like, even if you are not sure about what's going to happen, I think that okay, your concepts are clear, but what after that? How do you apply that? How The more you work in a lab, the more you will understand not only about the concept, but you will know how to apply your knowledge, gain your skill set, because you have only learned in theory. Suppose if I'm talking about, like, say, suppose a confocal microscope, so you know what the basic is, why it's needed to suppose do a Z stack scanning or a Z stack, or you can do tiling and stuff. But how you will do that, how you will operate an instrument, that's a whole different science altogether. It takes like 3 hours to do one Z stack imaging in confocal. It has a lot to do in it. So until and unless you work in a lab, you go through the grinding process of how to better yourself. Even like simple tips and tricks, like how you should present your topic, how you should present your data, how particular you need to be about your graphs, that will come only from work experience. So no matter how small, be it 1 month, be it even 2 weeks, please go in, go to the lab, show up. Showing up, being persistent, it does matter, I feel. Then your test scores. I know for different exams, language tests like GRE is there, TOEFL is there. Nowadays, Duolingo is also there. IELTS is also there. So if you need, you see that it's required in your application, please be prepared with those things and get your transcripts ready. I know for Xavier's it doesn't take much time, but I know CU universities it does take some time. So be prepared and reach out to the university, continuously go after them that please make my transcripts ready, because you will need them for applying to universities. And some important points I would say, apart from doing an application, please feel free to reach out to different professors, because trust me, they don't mind when you reach out to them. And it's just an email, it's nothing harmful. Just reach out, say hi, I am this, I work here, I followed your work. I find it very interesting. I have done this work previously, or I have been in this field and I want to learn more. Be always seeking that I want to learn more. And please don't write in your email that looking for internships. No one's going to read that. That's going to go to the junk. So please write something interesting that you want to learn or you want to move forward in the field. Something like that as your email subject. Otherwise, it's just going to go to trash. And please devote time to your personal essay, as I said, and plan ahead for your applications. Whatever suits you, make an Excel sheet, write in a diary, because I know you will have 9, 10 applications. Each will have letter of recommendations, different time points, and might need something, some other requirements are also there for the degree. And also, particularly, I felt that in US university,
authorities, the admissions committee that is there, they reply very soon. But you also need to plan ahead with the hours for the interview and stuff, because you obviously have a time difference. So please plan accordingly. You can do mock interviews. I know Shomoda also helped me with a mock interview, although like it was a completely new field for him, but actually he went in, searched what was required, what could be the different questions that could be asked in the field. And I know we did one or two mock interviews before my actual one. And devote time to your CV, build up your CV. By CV, I do not only mean publications, I mean gaining expertise or gaining your skill set. Skill set is the thing that matters. How you can, if you can do particular techniques, say PCR, say any cell culture, be it doing any imaging, or be it like handling any instruments, please mention them in your CV. And always please be confident. And confidence, when I say confidence, it will only come when you have work experience. So work experience is the thing I would say that you need to be doing. It might be uncomfortable in the initial days. Even when I shifted fields, I went to a new lab, it was a bit uncomfortable, because you don't know and there's a lot to know, but you have to start somewhere. You need to go through the process in order to always remember, if you're uncomfortable in any situation, know that you are learning in that situation. So take it in that way. Okay, so I think I've said a lot about what are the points that you need to look for, but it's also important to maintain a timeline as to how you will do your applications. So, if I look forward to fall 2025 US applications, so this year in March, from starting from March, you should be searching for some of the PhD programs, see what are the universities, which fields you want to go into. Then from April to May, you can see, start seeing, go and see what are the requirements, like the test scores, transcripts. If you need test scores, because you might need one or two attempts for your tests. And CU, I know that, or other universities also, they take time for transcripts. So please be prepared to start doing that. And in May, from May, starting from May, you can start reaching out to labs, because I know in April, May, that is when the spring semester ends in the US. So starting from May, the summer starts, and professors, they are kind of a bit free because they're away from classes. So you can reach out to them, mail them, just see and talk probably, or ask them that probably we can do a Zoom call and probably we can discuss more. So that really helps. And starting from June, July, start working on your research proposal. Think how you want to construct it. Read different people's research proposals, but please do not copy from anyone. It should be your original story. They, if I'm not wrong, like most universities, they have like clouds, iClouds and stuff, where they can see and scan through. So if you copy from someone, it's obviously going to get rejected, and it doesn't look nice. It should be your own story. So please, make your own research proposals. You can obviously take help from people as to what they want to look out for. And I know, obviously, professors are very busy, specifically, mostly if they are in teaching as well as research positions, they will be very busy. So please ask them beforehand for recommendation letters. Mail them that, I want these at these dates. I'm planning to apply to these 5 6 universities, and I would like you to be one of my recommenders. So, and you can also send in your CV along with that, they can see your CV, and because they probably have taught you, but they might not know important skill sets that you can include. So send them a CV also of yourself, that you can refer to my CV for recommendation letters. So that also helps. And then September to December, I would say, is the time when you, apart from doing these things, you should start actually applying and doing that setup. So December 1st is the deadline for most universities. December 1st, December 15th, like that. Some go up to this January 15th as well sometimes, but that's very rare. Mostly for most, like universities which are at an R1 status, like the research institutions in the US, they have their deadlines on December 1st, mostly, or December 15th. So be prepared, do your timeline according to that. So now it's what, May. So this is a good time to like starting to search or reach out to labs, universities, professors. I would recommend you to do that.
Yeah. And next, moving on to my subject. So I mostly have work experience and have been working on tissue engineering and 3D bioprinting. Um, so to talk about tissue engineering, it's one of the biomedical engineering disciplines where we combine novel cell sources such as some stem cells or we reprogram cells, and we also include aspects from engineering such as tissue architecture, doing 3D printing, doing microfluidic devices, and we use all of these combined engineered materials or biomaterials in order to restore, maintain, and even replace certain parts of the organs to restore the normal human physiological function and homeostasis. So that's the end goal of tissue engineering. So if I go into a bit of detail, giving you an overview of what tissue engineering is, so as from the name it suggests, so you're basically engineering tissues. So the first and foremost step should be cells, because cells, organized cells, they form tissues. So your cells, your first source, you can isolate cells from biopsy, do tissue biopsies, and you can either do in vitro stem cell culture and expand them using different lineages and convert them to nerve, cardiac, or liver cells, muscle cells, fibroblast cells. Or what you can do is you can again engraft them into the body like we do in normal, like in any cancer situations and stuff. We have none these cases. But when you go into tissue engineering, what you're doing is you are doing an in vitro primary cell culture, and you're or you can which you can expand, or you can also go on to modify those cells and then grow them. And on the second hand, you will also engineer some type of scaffold or a biomaterial which can be porous in nature. It can be in the form of films, hydrogels, electrospun mats. The field is endless that you can apply them on. And you can culture your cells on these polymeric scaffolds, either in like a static system or in a dynamic system in form of a bioreactor. You can also give in some tissue inducing molecules such as PRP, like is platelet rich plasma, etc., as an inducer in order to form the particular tissue or in order to make the cells differentiate to the particular lineage. And this will help you in generation of engineered grafts, which you can again then implant inside the body. So this is kind of like an overview that's been there for tissue engineering. Now, moving on to additive manufacturing, I hope later on I can show you my slide where this video sort of plays. It's unfortunate that it's not playing here. But tissue engineering, you've seen that how you engineer tissue, but part of that was also how you apply technology to that. So when I talk of additive manufacturing or 3D printing, it's basically like you're building a 3D object, but you're manufacturing it in an additive fashion. So when I mean additive fashion, it means to add. That is one layer on top of each other. So you basically build up a CAD or an electronic model, and you kind of use a biomaterial or any sort of material. You can use different like PCLs or different polymers to kind of build 3D objects in that fashion. So this is a picture of a 3D printer that I've given, and here you can see that Groot, the character, is being printed over here. This is another model which has been printed in 5D. You can see this is sort of like Disney, Disney. I think Aladdin, some model has been created here. So that's pretty cool, and we actually built some of those in our lab as well. So here I wanted to look at the fine details that we are going into. So it's very particular, very detailed, and you can build it according to the shape that you want, and you can go into and be very specific about it. So that's what it gives you, the spatio-temporal control of the entire object that you're building. You can build it according to your choice. So what I do is 3D bioprinting. So how is my 3D printing different from 3D bioprinting? Is that in 3D printing, when I'm talking about a biological aspect, it needs like when I want to replace or when I want to mimic an organ, I do 3D printing where I'm replicating the shape and structure of the organ as well as its mechanical properties. But it doesn't necessarily have to be like also replicating biological activities. The purposes here can be for medical education, for training, for communicating with the patient, or for performing some experiments, probably. But when I do talk about 3D bioprinting that I do,
it's basically derived to make bioactive tissue models, where I'm not only the main goal is not to mimic or replicate the structure of the organ, but to stimulate the tissue microenvironment. When I mean the microenvironment, it means the space which surrounds the tissue. Suppose it can include some signaling molecules, some growth factors, even some glycoproteins which are present outside of the cells. We are imitating the tissue structure to make it biologically active, and we can use that for drug screening, local tissue regeneration, some organ transplantation, as well as cell reactions as well. I'm going to show you these videos later. So of 3D bioprinting. So this was my work in this field. The primarily work I did was on silk-based 3D printing for meniscus tissue engineering that I did under Professor Bimanvi Mandal at IIT Guwahati. And so basically this was the workflow of my project. So herein we created a biomaterial ink, and we sort of printed them using a bioprinter into small, like these squares or scaffolds that you can see. And then we cell seeded them with some stem cells and allowed them to attach. Then I also stimulated them with some ultrasound stimulations, and then biologically evaluated what was happening, how it was affecting the cell proliferation viability, how it was affecting the gene expression, the histological evaluations of like different expression of collagen 1 and 2 phenotypes, how they were getting expressed. So this was like a project overview that I did there at IIT Guwahati. And this is my work now that I do on 3D in vitro model of the brain. So, my project is unique because it combines ideals from neurobiology, because I work with neurons and the blood-brain barrier cells. It combines aspects of immunology because I also think about the microglial cells as well as the infiltrating monocyte cells that are there, some immune cells. So when you have a hemorrhage or a stroke in the brain, that's kind of an injury to the brain during which the your immune cells will obviously infiltrate into the area and try to repair it. So what happens during that those conditions, it helps me to study that. And all of these factors, the both the neurons and the immune cells, all of them kind of combine together when I talk about additive manufacturing, when I use all of this along with some biomaterials to build up a model where I can study this entire process and evaluate the physicochemical reactions that are using. And the so my primary hypothesis and the goal over here is to develop a bioink, that is a cell latent hydrogel, for developing in vitro tissue models. Particularly I'm trying to here to model the blood brain barrier over here, because the blood brain barrier is the place that some sort of forms a semi permeable membrane, not allowing many drugs to reach the brain parenchyma or the brain tissues from the blood circulation. It resists that. So it is very important and interesting to study that what's going over there, and if we can replicate the model, then it can also serve for drug screening purposes, where I can just screen drugs and okay, see that okay, so I have this model, it's kind of like a blood brain barrier, and this drug I'm injecting, let's see that up till how much time it's being retained over there, or if it's at all going inside the tissues. So it kind of takes off the load a bit out of the in vivo models as well, or the rat studies as well, because you have an in vitro model. So it replicates the mechanical and some of the biophysical and biochemical properties of the in vivo tissues. And this was like, again, like I said, that you should always look out for opportunities. So CMU is like an university which is there in Pittsburgh. It's a very renowned university. And we went there, we applied for a 3D bioprinting workshop that was there. This is my team, this is my professor, Dr. Clegg, this is another undergrad, now a master's student at my lab. And we sort of went there, we built this entire bioprinter. So never in my career did I think that I'll actually get to engineer things being a microbiologist. So even assembling and building this entire instrument and to get it working was next to, like, literally like a kid and you've given her like candy floss. So it was a great experience doing that. And you can see that I could print very I don't know if the resolution is quite good, but I could
print up to a very good resolution, say of like about zero point 0.1 micron. Like there's a heart valve that we printed from collagen. So collagen is like molecule which you will see that it's very compatible with your cells. So obviously you can do lots of studies over there, and we printed a coronary artery over here also. So we did that experience in CMU. And I would like to say the key takeaways apart from my work. I'm sure you got to know a lot about my work, but the key takeaways I would like to see, be it in biomedical engineering or any field that you go to. I know you've heard this many times, but always I'd like to repeat it because failure is the next step to success. Don't be afraid of failures. It's okay to fail, but always learn from your mistakes. Try to work on it. Don't think too much about what happened, why it happened. Just move on. And there is no alternative to hard work. There will be a time where you need to go through the grueling experience, put in the hours, probably wake up at 6 a.m., do work till 9, and then go to the lab and work and come back and again refuel yourself. You have to keep doing that for like couple of months, probably couple of years, until you get what you desire. So, and don't stop working. Don't ever think that, okay, you should set like small term goals. I know you must have long term goals, but keep them in the back of your mind. Always set small term goals that, okay, I need to do that. I need to do this. So do those, target, and keep your focus. Don't lose focus. Keep your concepts clear. When you're attending classes, sometimes you might feel that, okay, it's not required for me. I don't gain interest in that. It's okay. Let me not listen. I know these things might happen, but it's very important that even if it's not required at that particular time, you might require it later. Say suppose like simple things in maths and differentiation integration. Suppose I was like, oh, in 11, 12, I don't require it, let me not do it, but I require it now. So you never know what things you'll require. Please, whatever you are learning, give in your full efforts, learn it to the core, and be very confident and persistent. If you're doing, showing up matters, being present matters, showing up on time matters, and be very persistent. So there might be people who get very good opportunities, but they do not utilize that very properly. But if you are on top of that, suppose there's a professor, suppose let's say Shomoda. Okay, so he is saying that one student is there and he is like, he is giving study materials to both of them. Okay, I know he gives a lot of study materials, MCQ questions for you to work on. So someone is there who is like, okay, piling up all the materials, like, okay, attending classes, but piling up materials, not working on them, okay, gaining knowledge. But someone is there who is doing and practicing, going through the MCQ process, probably making tons of mistakes, doing tons of like errors, but being persistent, being continuously doing that. The more you go through these MCQs, the more you build that. মানে it's basically যেটা আমরা বলি যে আমরা যত জিনিসটা নিয়ে ঘাঁটবো তত বেটার হবে. So it's something like that. And please be open to changes. Like, no, like this is in my curriculum, immunology is in my curriculum, I like it, I will just go into this field. No, please be open to changes. So science, utilize or know the beauty of science. The beauty of biology comes from the fact that it's an interdisciplinary field. So utilize that change, be open to the changes that are happening around you. Always grab opportunities. Like, fine, even if it's like, okay, someone tells you that, teach me something. You might think that, okay, what will I gain from that? But when you're teaching something to someone, you learn so much better. Your concepts get clear. You might ask something to yourself like, okay, this is not very clear. Why is this happening? So it will give you always a fresh perspective. Please be open to changes, be helpful to people, be kind to them. And yeah, be very persistent, hardworking. I would say that will take you a long way. And don't be afraid of opportunities. They are, look out for adventures. When I moved in from microbiology to biomedical engineering, I didn't even know if I wanted later to be in that field, but I was like, okay, I am done with my masters, I need to work on something. I just don't want to sit at home. So I went in, and actually that opened so many doors for me. So I feel like it's like a new adventure. Be it okay or not, I just, okay, like, fine, let me go, let me see how bad can it be. But it was
like it's a good IIT experience. It's a lab experience that I got to know, and so much I learned. Like it was my stepping stone into this field. So I feel that yeah, you should never be afraid of opportunities. Grab them. And I'd like to, I don't know if some of you might be interested in University of Oklahoma. So in Oklahoma, we experience all sorts of weathers. So this is the library and kind of the central part of the campus. It's in winter. This is in summer, fall at the time, and this is the springtime. This was clicked like a few days ago by the university, and we are very well known for our sports: men's, women's gymnastics, football, soccer, and a lot of softball. Be it any sports, we have a huge stadium out here, and the game is something to die for. It's really the energy that you get. It's something like you're watching an ICC World Cup at Wankhede or Eden Gardens. Is something comparable to that. So I think Eden Gardens is Eden Gardens because of the vibe that the people make and the thrill of it. So yeah, you get that thrill over here too. And I'll also acknowledge Shomoda and Otoshiri, both of them, for like helping me so much throughout. Because I know, like after bachelor's, also there was a phase where I was not doing well, but I continuously was working on myself, and they were there for me always. Whenever like I was very nervous, sometimes probably before exams, I was like, that I'm very nervous, and he's like, it's okay, chill, you are prepared, it's okay. And like even if I failed to sometimes call or reach out, probably my phone is silent or something, after every exam he used to call me and ask that কেমন হয়েছে এক্সামটা, তোর কেমন পারফর্ম করেছিস, তোর কি মনে হচ্ছে। So asking that, reaching out to each of the students, giving that personal touch, I think it matters a lot, because at that times we all are very vulnerable. We are all questioning our decisions probably, or what we have done, but if someone reaches out, you can be true to them, so it's very good. And yeah, obviously the institute, like I know when I joined probably jam coaching, I still remember we were doing it in one courtyard or something over there, in a building. It's near to my place only. I live in Talimolali. So I think it was the first or the second year of jam coaching, and I've just seen it grow so much. And I'd say that now you have like working labs over there, and he's trying his best to give you guys whatever like you need, and probably the best class information and the knowledge. So he is always there for you, but always remember that he is there, but you also need to come a bit forward. You also need to put in your hours and work. So please do that, and I'm sure you'll get very good results. And yeah, thank you. থ্যাংক ইউ অনন্যা, এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমাদের দর্শক যারা আছে তারা অলরেডি প্রশ্ন করতে শুরু করেছে, বিভিন্ন রকম প্রশ্ন আসতে শুরু করেছে। তো Okay. ডিসকাশন করব, ডিসকাশনের ফাঁকে ফাঁকে প্রশ্নগুলো নেব। আমি সমস্ত দর্শককে অনুরোধ করব কোনো রকম প্রশ্ন থাকলে করার জন্য। তো কিছু টেকনিক্যাল প্রশ্ন আছে, প্রথমে মানে অ্যাপ্লিকেশন বেসড বা সিভি বেসড প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি আগে নিচ্ছি। তো Okay. স্ক্রিনে দেখছি Sudeshna Raha asks that what are the most important points about ourselves add on the add in the personal essay except the academic skill sets. Okay, so apart from academic skill sets, you can add points like you have presented someplace, and or you have participated, you have led. Suppose you like, I know for some projects, like professors are like, okay, distribute yourselves in 3-4 groups. If you have led a group, that I led a group, we completed this project, or I participated over here, and or you can write it that I wanted to apply myself, or I wanted to learn this particular technique, and I did this training workshop. I know Shomad also does a lot of workshops with some industry or something, so I wanted to explore that avenue, so I went into explore these fields. And your introduction, and I feel your conclusion should be very nice. And apart from that, in the middle you can also give something like a small research proposal as to what you want to work on, 1 or 2 lines as to
what you want to work on in your PhD. Obviously, it has to align with the kind of field that you're working on. So if I say suppose if I was applying to biomedical engineering, I wrote about a 3D in vitro model that I wanted to build about the psoriatic skin. So think about it when you this also comes from when you read a bit of journals, you're working in the field. That's why working in labs is very important, that when you work you get to know a lot of seniors will work in a different avenue, so they will give you ideas on what you can work on. So you can do and work on that, so that helps a lot, I feel. Yeah. Okay. So we have another question from Shubarna Roy. How did you deal with the complete shift of field from microbiome to bioprinting? What are the transformable or technical skill from microbiome which helpful in your 3D bioprinting? Okay, for completely shifting, first of all that you need is the courage and the mind space, that okay, you need to have the ability to learn and unlearn things. So whatever you have learned in microbiology, or suppose in microbial cell cultures, those will not pertain when you're doing to stem cell culture. So you should be open to like learning things from the very scratch. When you talk about 3D printing, 3D bioprinting, those are all technical skills that you need, and slowly as you go on working, you will see that you get to work on those skill sets. And transferable skill sets, I would say, okay, some analytical skill sets, or I would say, so for me, like most of the skill sets I had to learn in that lab when I was there for like in 10 months. I learned probably whatever I could from that lab, and then I came for my PhD. So I'd say, yeah, you'd catch up on that pretty quickly. It's not super tough, but yeah, you have to be a bit persistent and given the hours. So Okay, there is a following question which I yeah, am also interested. yeah. So from Shuvarno again, after the completion of your PhD, what are the particular fields and opportunities for getting a good job in tissue engineering and biomedical technology? Okay, so for tissue engineering and biomedical technology, when you do a PhD, the most important thing is that you do not it's how you see your PhD. Like I personally would like to see my PhD as a where I'm building my skill sets when I'm learning or technique. So first of all, the primary technique that I want to gain an expertise in would be 3D printing. Apart from that, so a lot of industries are there who are doing or developing prosthetics, or trying to develop like drugs. So I think in those industries, especially in biomedical industries, there are a lot of industries here in America that are there, especially I would say in the northern region of America and northeast, who pertain to these kind of industries over there. So you will get very good opportunities out there. You can also be we have like there are also a lot of regulations and laws which are concerned with these, so you can work in those field as like a biomedical officer in the role of scientists as well. You can also work as reviewers over here, so you have a lot of opportunities here. And especially like if you want to move into postdocs, if you want to do research also, you can work as a postdoc. You can work as a research analyst, or you can work as lab technician. So yeah, and when you move into biomedical engineering, I think there are also many good collaborations with hospitals as well, especially in hospitals such as UT Southwestern. Those are medical centers, so where it's not only a research facility, but it's very closely aligned with hospitals, so they do a lot of research over there. So yeah, it's a good opportunity. It's just there will be a lot of opportunities in this field because it's very application based, and there's need in the market for these kind of products. So you just need to be on the lookout, and once you move into this field, simply like being there on LinkedIn, Google, I think you'll be able to find. Okay, so now we have another question. That question was actually in the beginning. Okay, can 3D printing be useful for tissues regeneration or replacement for partial damaged organs? Yes,
yes, in the case that 3D printing can be used as a model, but when you talk about partially damaged organs, like I worked on the meniscus, I basically used like a 3D injectable hydrogel, like the senior with whom I was working on the project was on a 3D injectable hydrogel, so which you can use. And suppose you have a crack, suppose if a plate breaks and you have a crack, so you can use like a injectable hydrogel which can be, formed there in order to seal the gap, in order to replace, not exactly replace in this case, but to restore and maintain the original in vivo, like tissue function and organ function in that case. So yes, it is possible, but for entire replacement, organ replacement, yes, that is also possible when you use like biomaterials and biocompatible materials for your ink to print. But it's also a long term goal that we are slowly moving into, because I think some transplants have been done in vivo cases, but in vivo as in mice models mostly. I don't think we've moved into large mammals such as like sheep or like horses. Very limited are there up till now, but yeah, so that would be a far-fetched goal. But yeah, we're definitely moving in that space. ওকে। আমার কিছু প্রশ্ন আছে মানে Yes. মানে শরণ্য রায় যে প্রশ্নটা করেছিল মানে যে আফটার কমপ্লিশন অফ পিএইচডি ইন টিস্যু ইঞ্জিনিয়ারিং অর 3D বায়োপেন্টিং আর কি কি হতে পারে? হ্যাঁ, তো এখানে আমি এই ইন্টারভিউটা শুরু হওয়ার আগে অনন্যার সাথেই কথা বলছিলাম। তো সেখানে আমার মনে হলো মানে আহ, যারা এই ধরনের ইনোভেটিভ বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন আছে, এই সমস্ত টপিকের হিউজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, তাদের কিন্তু রিসার্চ বা জব অপরচুনিটি বা এগুলোর পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে মনে হয় অন্টারপ্রেনারশিপের দিকেও কিন্তু একবার তাকানো উচিত। Yeah. মানে আমাদের দেশ হয়তো সেরকম ভাবে বলতে গেলে যে আহ, ইউরোপ বা আমেরিকার বা অন্যান্য যে কম্পারেবল যে দেশগুলো আছে তাদের সাথে আর্থিক আহ, ক্ষমতায় হয়তো অতটা আমরা পেরে উঠবো না, কিন্তু অনন্যা বা আরো যারা আছে যারা এরকম নতুন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে বা ভারতেও এখন যারা কাজ করছে তারা যদি ধীরে ধীরে এগিয়ে আসে এই ফিল্ডে অন্টারপ্রেনারশিপ করে এবং সেরকম কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেরকম ভাবে আমরা আগে দেখেছি যে যখন প্রথম কম্পিউটার এলো তখন কম্পিউটার আসার পর ইন্ডিয়ান যে কোম্পানিগুলো হলো বিভিন্ন কোম্পানি, সেটা আইবিএম হোক, সেটা টিসিএস হোক, সেটা এইচএল হোক, তো তারা এগিয়ে এসে আজকে পৃথিবীর লিডিং কোম্পানিজে পরিণত হয়েছে। তো আমরা আশা রাখবো যে এরকম ভাবে থ্রিডি বায়ো প্রিন্টিং বা থ্রিডি অর্গান ডেভেলপমেন্ট এই জিনিসগুলোতেও ভারতীয় ছাত্রছাত্রীরা বা গবেষকরা এগিয়ে আসুক এবং ধীরে ধীরে এটাও একটা ইন্ডাস্ট্রি ভারত ডেভেলপ করবে। তো এই ব্যাপারে মতামত কি? Yeah, definitely. আমার মনে হয় যে when you talk about entrepreneurship, তো পিএইচডি করার সাথে সাথে আই থিঙ্ক অনেক এরকম ডিগ্রিজ বা এগুলো হয় যেখানে তুমি ম্যানেজমেন্ট বা এন্টারপ্রেনারশিপের ব্যাপারে ইউ গেট আ ফর্মাল এডুকেশন অন দ্যাট। সো দ্যাট ইজ আই থিঙ্ক একটু ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর মুভিং ইন টু এন্টারপ্রেনারশিপ। অ্যান্ড ডেফিনেটলি যদি কেউ ইন্টারেস্টেড থাকে আর তার যদি জিলটা থাকে টু অ্যাকচুয়ালি গো ইন দেয়ার, ফার্স্ট অফ অল তাদেরকে রিসার্চের ব্যাপারে তো খুবই ক্লিয়ার হতে হবে, বাট তার সাথে তোমার কমিউনিকেশন স্কিলস অবভিয়াসলি লাগবে, বিকজ ইউ নিড ইনভেস্টার্স ইন ইয়ার প্রজেক্ট। অ্যান্ড তোমাকে মার্কেট নিডটা খুব ভালো করে বুঝতে হবে যে সেখানে কি প্রোডাক্ট ইজ রিকোয়ার্ড। অ্যান্ড দেন তারপরে আই উড সে হ্যাঁ, ইটস নট ইম্পসিবল। অ্যান্ড আই থিঙ্ক মেনি ইনস্টিটিউটস আজকাল, লাইক আই ওয়াজ লিসনিং রিসেন্টলি, লাইক probably in BARC Mumbai and stuff, এইরকম ইনস্টিটিউটসে অনেক সময় লাইক দ্য ইনস্টিটিউট they help you in giving like talks for some time, and they offer these opportunities to students যে তোমার যদি টকটা থাকে and you have an innovative idea and you can present it and you can show that it's sustainable, then kind of the university gives you a seed grant on that, যে তোমাকে এতটা অ্যামাউন্ট দিচ্ছে, তোমাকে সেট আপ দেবে, ল্যাব স্পেস দেবে, এবার ইউ বিল্ড ইট আপ ফ্রম দেয়ার। আর তার বদলে আই থিঙ্ক সেই ইউনিভার্সিটি বা কিছুটা তোমার যেটা লাভ হবে তার কিছু পার্সেন্টেজ সেটা নেয় ওরা। তো আই থিঙ্ক এই সর্ট অফ জিনিসগুলো যদি আরো ইন্ট্রোডিউস হয় লাইক অ্যাক্রস ইউনিভার্সিটিজ অ্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট, দেন তো খুবই ভালো, বিকজ দেন লোকজন আরো মানে অপরচুনিটি পাবে। আর আমার মনে হয় ইভেন 3D প্রিন্টিং ইটস লাইক আস্তে আস্তে
people will do, like even ছোট বাচ্চারা এখানে যেরকম আমি দেখি ইউএসএ, লাইক আমাদের এখানে আই ল্যাবস আছে, যেখানে ইউ ক্যান গো এন, তুমি কোনো ডিজাইন দিলে আর ওরা তোমাকে ছোট ছোট এরকম কার্টুন মিনিয়েচার থিংস ওরা বিল্ড করে দেবে। অ্যান্ড আমার মনে হয় যে ওয়ান থিং উই আর ল্যাকিং ইজ লাইক ইনভলভিং দ্য, সো particularly as a child, if you see that we are very curious to know things, and somehow যতদিন আমরা যাই ওভার দ্য প্রসেস, যে ঠিক আছে বোর্ডস গেল, তারপর কলেজ গেল, আমাদের কিউরিওসিটিটা একটু কমে যায় সামহাউ। তো আমরা পড়ি, পড়াশোনা করি, ইনফরমেশনটা নিয়ে জানি, বাট সেই কিউরিওসিটি যেটা কেন হচ্ছে বা কি হচ্ছে সেটা কোথাও না কোথাও অনেক সময় হারিয়ে যায়। সো আমার পার্টিকুলারলি মনে হয় যে সেটা করার জন্য লাইক ইউ নিড টু অলসো গেইন, লাইক গিভ পিপল আ সর্ট অফ এক্সপোজার, যেখানে অনেক সময় এখানে আমি দেখি যে দেয়ার ইজ আ লাইক চিলড্রেন্স লাইক মাইক্রোস্কোপি নাইটস বলে এখানে হয়, সেখানে বাচ্চারা আসে, দেখে যে ডিফারেন্ট মাইক্রোস্কোপ ইনস্ট্রুমেন্টসে কি হয়। তো ওদের মধ্যে কতটা একটা ইন্টারেস্ট গ্রো করে যে সেটা ওরা নিজেরা দেখতে পাচ্ছে, ওকে দিস ইজ হ্যাপেনিং। সো এই জিনিসগুলো, বা দেখে যে একটা একটা প্রিন্টারে যেরকম আমি দেখালাম যে গ্রুটের একটা ফিগার, ওদের হয়তো কোনো কোনো গ্রুট, কোনো অ্যানিমে ফিগার যদি আমি প্রিন্ট করে দেখাতে পারি, তো অবভিয়াসলি ওদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। তো ইট অলসো ডিপেন্ডস যে আমি কিভাবে একটা জেনারেশনের কাছে সেটা তুলে ধরছি তাদের কিউরিওসিটিটা মেনটেন করার জন্য। অ্যান্ড ইয়া মার্কেট নিড এগুলো বুঝে, তো সিম্পল তুমি যদি কোনো জিনিস, আর আমি যেটা বললাম যে খুব প্রিসাইজ, you can have very precise control about the design that you want in 3D printing. So সেটার জন্য you can build a large number of products. সেটা তুমি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতেও করতে পারো, মেডিকেলেও করতে পারো, অনেক মানে ডিফারেন্ট, এটা how you play around with the polymer and the design. So yeah, definitely অনেক অ্যাভিনিউজ আছে দেখার, but it also depends on the market demand যেটা কান্ট্রিতে আছে, অ্যান্ড ডিপেন্ডস অন ইনস্টিটিউট অ্যান্ড দি গভর্নমেন্ট, যে তারা কিভাবে এই ব্যাপারটাকে দেখছেন, কিভাবে ফান্ড করছে সবটা। তো আর কেউ যদি অ্যাকচুয়াল এন্টারপ্রেনারশিপ করতে পারে, দেন ইয়া ডেফিনেটলি গো ইন ফর দ্যাট, বাট আই উড সে দ্যাট ইয়া রিসার্চের সাথে আগে রিসার্চটাকে ভালো করে জানা, অ্যান্ড দেন obviously have like a sort of degree in that, because that will help you. Otherwise, why would people listen to you if you are just giving an idea? You should also know what are the following steps. কারেক্ট। একটা প্রশ্ন আবার সুবর্ণ তরফ থেকে এসেছে। Yes, if it could be very nice to venture into entrepreneurship at minimal scale during PhD, it would be very helpful if you could share such platform or initiatives. Okay, so unfortunately, I am not into entrepreneurship at this point, and not looking at it at this stage. Primarily because I have just like started. I would say I just came in August 2023, but definitely, mane, it's an area that I would like to find out. And অনেক সময় ইউনিভার্সিটিজে তুই দেখবি, মানে আমি তুই করেই বললাম সুবর্ণকে, যে অনেক সময় এখানে পিএইচডির সাথে সাথে অনেকগুলো দেখায় যে এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট। আমি জানি সেন্ট জেভিয়ার্সে এরকম কয়টা কোর্স হয়। হ্যাঁ, এই ধরনের কোর্সগুলোতে যদি কেউ সাইন আপ করে, এগুলো সার্টিফাইড কোর্স হয়। তো এগুলো যদি কেউ থাকে, কারো যদি সিভিতে থাকে, দেন ভালো, তো সেগুলো করে দেখা যেতে পারে। আর ইভেন আই থিঙ্ক একটু অনলাইনে সার্চ করলে, ঘেটে দেখলে এগুলো পাওয়া যায়, বিকজ অনেক জায়গাতেই কোর্সগুলো হয়, আই এম শিওর। বাট হ্যাঁ, আনফর্চুনেটলি মানে আমি এক্স্যাক্ট প্ল্যাটফর্মটা বলতে পারবো না, কারণ আমার এখনই ইচ্ছে নেই এটার জন্য। লেটার অন সাপোজ। কারেক্ট। আচ্ছা অনন্যা, এবার আমার তরফ থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওখানে ল্যাবে আমরা যেরকম আমাদের দেশে অনেকে এখন কাজ করছে, সেটা বিএসসি ইন্টার্নশিপ হচ্ছে বা এমএসসির জন্য ইন্টার্নশিপ করছে, বা এখানে কেউ পিএইচডিও করছে। তো ওখানে ল্যাবের কালচার কিরকম, কিরকম ভাবে কাজের কিরকম কি হয়, সেই অভিজ্ঞতা যদি ভাগ করা যায়। ওকে, সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ এখানে ল্যাবে মাইক্রো ম্যানেজমেন্ট হয় না। So which is very very crucial and very important. Micromanagement hoy na, in the sense no one asks you what time you're coming in, what time you're going out. It depends on the work that you're doing, je tumi ki kaj korcho. It's when you give someone independence in your work, they grow, because then you take leadership of the project, you think of it as your own. তো তখন তুমি যে গ্রোথটা পাবে, তোমাকে যদি কেউ সবসময় বলে দেয় যে, তোমার ধরো তোমার মা বলছে যে এখন পড়তে বস, ইচ্ছেই করবে না পড়তে বসার জন্য, কিন্তু যদি ছেড়ে দেয়, কিছু বলছে না, তুমি একদিন দুদিন হয়তো ঠিক আছে একটু ফাঁকিবাজি করলে, 3 দিনের দিন তোমার নিজেই মনে হবে যে ঠিক আছে, না আমার পড়াটা করা উচিত।
So it's basically like that. So ওইটা একটা খুব ভালো কালচার, অ্যান্ড people are very, I would say, helpful and very open about what they are doing in their particular projects, whatever they are. And specifically in my lab and my PI that I've seen, that I have major respect for my PI, he's extremely organized. People here are very organized. And organized, I means they have everything. Suppose even for lab inventories, everything is very organized as to how you're ordering, what is where, so that people are not lost anywhere. And I think ওই ব্যাপারগুলো ইন্ডিয়াতে একটু হ্যাফাজার্ডলি হয়, মানে even like booking instruments এর জন্য you constantly have to like compete for spaces and stuff. This does not happen here because people are very very organized. And I think they respect your time. If you're giving in an hour into something, if you're training someone for something, they will acknowledge you. And even like it is also your kind of, your PI will not only treat you as his student but also as a colleague. So that is a major thing, I feel. So you are also a colleague to him, not so. Your inputs, what you are thinking, how you're thinking, matters a lot over here. So again, giving independence over the project. So he will of course guide you, but it's your PhD, so that will make you think. সো আমার মনে হয়েছে এই চেঞ্জেস গুলো খুবই পজিটিভ আর খুবই ইম্পর্টেন্ট এখানের। যেটা আমাদের ওখানে যদি আমরা খুব সিম্পল হয়তো জিনিস, বাট এগুলো যদি আমরা ইনকালকেট করতে পারি, একটা খুব পজিটিভ ল্যাব এনভায়রনমেন্ট হয় আর সবাই খুব ভালোভাবে তাদের কাজটা করতে পারে। অ্যান্ড কোনো কম্পিটিশন হয় না, ইটস লাইক সবাই খুব একসাথে গ্রো করে কোলাবোরেট করে কাজ করে, যেটা হওয়া উচিত। সো যেটা আমার খুব ভালো মনে হয়। অ্যান্ড অলসো like maintaining a very friendly environment and very positive environment. So এগুলো আমার মনে হচ্ছে যে এখানে ওই জন্য আমার আরো বেটার মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে সুবর্ণ কমেন্ট করেছে, very good example, same inputs from my end, since I'm doing PhD in Australia and lab culture very Yeah. serious. Okay. Nice. Which university, Subarno? I guess it's Melbourne. I have Okay, talked, Melbourne. Yeah. maybe I'm not very sure. Okay. তো আচ্ছা, যেমন এই আগস্টে সেপ্টেম্বরে আমাদের এখান থেকে কলকাতা থেকে অনেকেই যাচ্ছে, মানে জ্যাম কোচিং বা তাছাড়া আর অনেক বাঙালি ছাত্রছাত্রী ইউএস যাচ্ছে পিএইচডি করতে বা মাস্টার্স করতে বা বিভিন্ন রকম যাই হোক কোর্সের জন্য। সো একটা জিনিস আমি ফিল করলাম, যেমন আমাকে দু একজন কয়েকদিন আগে বললো যে এত দূরে যাবো বাবা মায়ের থেকে বা পরিচিতদের থেকে এত দূরে থাকবো। হ্যাঁ, যদিও জানি এখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন যে অ্যাপ গুলো রয়েছে এখানে ভিডিও কলিং করা যায় বা ইয়ে করা যায়, কিন্তু তা সত্ত্বেও একা একা থাকা, সমস্ত কিছু ম্যানেজ করা, মানে গবেষণা মানে রিসার্চ করা, নিজের রান্না করা, খাওয়া, সমস্ত কিছু ম্যানেজ করা, এটা কি করে পসিবল? মানে এটা একটু ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল, যদিও আমাদের এই প্ল্যাটফর্মটা একটা মেলানো প্ল্যাটফর্ম, মানে এখানে আমরা প্রফেশনাল প্রশ্ন করি, ব্যক্তিগত প্রশ্ন করি, অনেকের এটা প্রশ্ন থাকে, তো এটা কিভাবে পসিবল? হ্যাঁ, মানে অফকোর্স, মানে আমি তো অলওয়েজ তোমাদেরকে, তাই জন্য আমি সৌম্য দা বলি, সৌম্য স্যার বলতাম আগে, এখন দাদা হয়ে গেছে। তো ইটস মোর লাইক ফ্যামিলি, সো ইউ ক্যান আস্ক মি দ্যাট, ইউ ক্যান হ্যাভ দ্যাট লিবার্টি। বাট আইড সে যে এখানে মানে আস্তে আস্তে শিখে যাবে, আর সবকিছুই টাইম দেওয়ার। তো ওই জন্য আমি বলি যে শর্ট টার্ম গোলস রাখার, খুব যদি আমরা লং টার্মে ভাবি সেটা অ্যাকচুয়ালি হয় না। নিজেকে খুব স্ট্রেস আউট করার দরকার নেই। ঠিক আছে, ইনিশিয়াল এসে ইফ ইউ নিড টু বাই আউট, ইফ ইউ নিড টু ইট আউট, ডু দ্যাট, হোয়াট এভার হেল্পস ইউ ইন দ্য ওয়ে। আর কাউকে ফলো না করে, সবার জার্নিটা খুব ডিফারেন্ট হয় এখান অব্দি আসার। আই ফিল সবার ডিফারেন্ট স্ট্রাগলস থাকে। আমরা ইন্ডিয়াতে দেখছি, আই উড সে যারা আমার এখানে কলিগসরা, যারা অনেকে যারা ইরান থেকে এসছে, লেবানন থেকে আছে, তারপর ধরো শ্রীলঙ্কা থেকে আছে, লাইক কান্ট্রিজ যাদের অ্যাকচুয়ালি ইকোনমি খুবই খারাপ, বা যারা ইন লাইক ওয়ার লাইক সিচুয়েশন। তো ইউ শুড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট তোমার যেটা আছে, অ্যান্ড ইউ শুড লাইক
it's okay if you are like not able to manage everything initially, সেটা হয় অনেকের সাথেই, ইভেন হয়তো আমার সাথেও হয়েছে, আমি লিটারালি খাবার বানাতে কিছু পারতাম না, বাট আই এম মেকিং প্রপার বেঙ্গলি ডিশেস অ্যান্ড মিলস অ্যান্ড লাইক ইনভাইটিং পিপল ওভার। তো এটা ওভার দ্য টাইম হয়ে যায়। তো আই থিঙ্ক ইটস ওকে, গিভ ইউর সেলফ টাইম। আর হ্যাঁ, বাবা মায়ের থেকে ডিফারেন্ট থাকাটা খুব ডিফিকাল্ট, বিকজ আই এম অলসো অ্যান অনলি চাইল্ড অ্যান্ড ইউ উইল ফিল ইটস আ বিট ডিফিকাল্ট ইন দ্য ইনিশিয়ালি, স্পেশালি যখন আমি ফার্স্ট আইআইটি গুয়াহাটি গেছিলাম, আই ওয়াজ লাইক what's happening, like how can people stay away from their parents? I'm completely unable to do that. It's okay, that will happen. So accept করাটা খুব important, that okay, but see, like even if you want to stay with your parents, if you want to be in Kolkata, there is nothing wrong in that. তোমার যদি সেটা করে নিজের পিস মনে হয়, প্লিজ ডু দ্যাট। বাট যেরকম আমার ক্ষেত্রে, I was like fine, let me give it a try when I was at IIT. So I had an option when I was like around 2-3 weeks into IIT. I was like extremely flustered as to what I want to do, like because there were so many things I wanted to apply abroad, and here I was like, I cannot stay alone, what is happening? So I actually thought that, spending time with myself is not that bad, because I'm not a bad human being. So please, like, indulge in activities where you can spend time with yourself. If you're feeling alone, don't go out seeking like company of others. Always try to involve yourself and try to work on yourself. That will help you a lot. গান শোনো, ওয়াকে যাও, এগুলো খুব হেল্প করে I feel. আর আস্তে আস্তে you will understand that you will be attached to your parents. Obviously no one can take your place, but it's also your life, so you've been given a life, please utilize it. আমি এটা কোভিড এর পর বুঝেছি যে মানে experience every day, live everything to the fullest, do whatever you need to do, and don't compare yourself with anyone else. তোমার যদি টাইম লাগছে লাগছে, it's your fine. তুমি হয়তো তোমার সেই পাসটা সেরকম আছে যার জন্য you have a very strong core with your parents, so যার জন্য it will take you time. বাট ইয়া, ইউ শুড টেক ইট, একটা পার্সপেক্টিভের ব্যাপার চলে আসে এখানে সবটাই। তো আই থিঙ্ক ইটস ওকে। আচ্ছা, এখানে আম, আম, অঙ্কিতা মেসেজ করেছে, হাই অনন্যা, দারুণ লাগছে এপিসোডটা, হাই অঙ্কিতা। ইট উইল হেল্প জুনিয়র্স। আমার তরফ থেকে হাই অঙ্কিতা। মানে আমরা খুব খুশি হয়েছি, মানে অঙ্কিতা রয়েছে আমাদের সাথে। ইয়া। তো একটা ছোট আমার তরফ থেকে কথা বলি, কারণ অনন্যাকে আমি বহুদিন চিনি, বহুদিন চিনি। মানে আমার মনে হয় 2018 থেকে আমি ওকে চিনি। ইয়া। তো বেসিক্যালি যে বছর কোভিড এলো, মানে এটা একটা সত্যি হরেবল এপিসোড চলেছিল আমাদের সবার জীবনে। লকডাউন হোক, কোভিডে কিন্তু অনন্যার বাড়িতে তার বাবা মা এবং অনন্যা সবাই প্রথম যে ওয়েভটা ছিল সেখানে ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়েছিল, এবং অনন্যা ওয়াজ মানে সিরিয়াসলি, মানে হসপিটালে আইসিইউতে বহুদিন অ্যাডমিটেড ছিল। হ্যাঁ, তারপর যখন অনন্যার সাথে কথা হয়, মানে অনন্যা আমার সাথে অনেক অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিল। তার একটা ছোট অভিজ্ঞতা, ওর অনুমতি নিয়েই আমি সবাই সাথে শেয়ার করতে চাইছি। একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করছি আমার যেটুকু হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। আছে। সেটা হচ্ছে, আমাকে তুই বলেছিলি যে এরকম ওই সময় হসপিটালে বেডে শুয়ে শুয়ে কাউকে তো আসতে ইচ্ছে না কাছে, ইভেন যারা আসছে তারা পর্যন্ত পুরো কি বলে ওটাকে, ইয়া। পিপি ইয়া। পরে আসছে, ইয়া। প্রোটেক্টিভ গিয়ার পরে আসছে, কোনো চোখও দেখতে পাচ্ছি না, কারো কথাও শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। তো অরণ্যা বলেছিল যে আমি সারাদিন যেটুকু সময় মানে না ঘুমাচ্ছি বা মানে সাবকনসিয়াস মাইন্ড যতক্ষণ না আমাকে গ্র্যাব করছে, আমি ততক্ষণ ভাবছি যে আমার লাইফে কি কি বাকি রয়েছে। তখন অনন্যা ভেবেছিল যে আমি যখন ঠিক হয়ে যাব, হ্যাঁ, ভগবানের কাছে চাইছি আমি ঠিক হয়ে যাই, যদি ঠিক হয়ে যাব আমি রিসার্চ করব, এবং এই যে একটা অসুখ বা রোগ এরকম ভাবে সারা পৃথিবীকে এরকম করে দিত, আমার পুরো পরিবারটাকে এখন মানে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে এসছে, এটা বা যে কোনো জিনিস আমি গবেষণাতেই যাব। ইট ওয়াজ এ ডিসিসিভ টাইম ফর অনন্যা, ফর ডেডিকেটেড ফর পিএইচডি অর রিসার্চ। ঠিক তো? ইয়া, মানে তখন আমার অ্যাকচুয়ালি আই ওয়াজ লাইক কাউন্টিং যে আরে আই হ্যাভ নট ডান দিস, আই হ্যাভ নট সিন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ হ্যাপেনিং, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই লাইক দিস, বিকজ আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি সিরিয়াস। আমার নিউমোনিয়া হয়েছিল কোভিডের জন্য, অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি সিরিয়াস, লাইক রিকভারি took me almost like around 3 to 6 months, and I was admitted in Bellevue. So
yeah, I was very serious, but thanks to extremely good doctors, তারা এখনো আমার সাথে কন্ট্যাক্টে আছে। আমি এখনো গেলে আমার সাথে লিটারালি জোক করে যে কি রে কেমন আছিস, কবে যাচ্ছিস, এরকম একটা রিলেশন এখন তাদের সাথে। বাট ইয়া মানে তখন when you are at that time না, যে মনে হয় that okay everything is ending, you first and foremost you will think about your parents, then you will think যে ওকে আমি কি কি করিনি এখন অবধি, কি কি করতে Bucket list. হবে। Tell them about bucket list, your bucket list. Yeah, exactly. Like there's a lot of bucket list items যেটা আমি আমার রিসার্চ স্টেটমেন্টেও মেনশন করেছিলাম, যে আমার কোভিড জার্নিতে আমি অ্যাকচুয়ালি লাইক রিয়েলাইজ করেছি দ্যাট হোয়াট লাইফ ইজ, অ্যান্ড আমার কয়েকটা বাকেট লিস্ট আইটেমস ছিল যার মধ্যে একটা এটা। সো আইড লাইক টু টিক দ্যাট অফ মাই বাকেট লিস্ট ইফ আই গেট আ চান্স টু। সো আই থিঙ্ক হ্যাঁ এরকম এক্সপিরিয়েন্সেস থাকে, বাট হোপফুলি এভরিথিং ইজ ফাইন, অ্যান্ড কাউকে এরকম সেন্টেন্স না লিখতে হয় তাদের কারেক্ট। এখান থেকে আমি একটা রিসার্চ। কথা হ্যাঁ কথা সবাইকে বলতে চাই, সমস্ত ছাত্রছাত্রী বন্ধু বান্ধব বা জুনিয়র যারা দেখছে, সেটা হচ্ছে জীবনে খারাপ সময় আসতেই পারে। খারাপ সময় কাউকে বলে পেয়ে আসে না, কোনো দরজায় নক করে আসে না, যখন তখন জীবনে খারাপ সময় আসতেই পারে। কিন্তু সেই জীবনে খারাপ সময়েও যদি আমরা মৃত্যুর মুখেও চলে আসি, সেখানে কিন্তু আশা হারালে চলবে না। মনের মধ্যে আশাটা ঠিক জাগিয়ে রাখতে হবে যে আমরা ঠিক এই খারাপ সময় থেকে বেরোবো, এবং তারপরে আমরা যেভাবে হোক নিজেদেরকে আবার প্রতিষ্ঠিত করব। ফলে এটা আমি চাইবো যারা আজকে দেখছে, জুনিয়র যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বা বড় যারা আছেন, যদি কোনো সময় জীবনে খারাপ সময় আসে, হ্যাঁ, সেই সময় আমাদের এই ছোট্ট বোন বা যাদের জন্য দিদি বা বন্ধুর জন্য অনন্যা, বন্ধুর ইয়েতে, তো অনন্যার কথা যেন মনে করে এইরকম খারাপ সময় মাথা ঠান্ডা রেখে ভালো সময় আসার জন্য অপেক্ষা করা এবং তার জন্য প্রতিনিয়ত লড়াই করে যা। হ্যাটস অফ অনন্যা। মানে সেই সময়ের অভিজ্ঞতা যখন আমি পরে শুনেছিলাম, আমি সত্যি মানে অভিভূত হয়ে গেছিলাম যে মানুষ এরকম করেও লড়াই করে ফিরতে পারে। আমাদের জন্য এটা খুব বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, এবং আমি চাইবো পরবর্তী যারা আছে, যারা পড়াশোনায় ভালোবাসে বা যে কোনো কিছুই হোক, শুধু জীবনের জার্নিতে যখনই খারাপ সময় আসবে, এইরকম ভাবে মনে জোর নিয়ে এগিয়ে আসতে হবে এবং তাতে সাকসেস আসবে। Yeah, definitely. Because আমি জানি যে আফটার কোভিড আমি মেনশন করিনি, বাট আমি মাস্টার্সে ওখানে ছিলাম সেন্ট জেভিয়ার্সেই থেকে যাই। আমার মানে টিচার্স জানি না কোনো জেভিয়ার্সে দেখছে কিনা, বাট হ্যাঁ, হ্যাঁ, তো এবার এসএসসি ম্যামকে দেখতে পেলে প্লিজ বলিস এসএসসি ম্যাম অনন্যা খুব মিস করছে আপনাকে। and she and then AKM sir, RM sir, JG sir, মানে সবাই even like RM sir, SSC ma'am, AKM sir, like I know they were so helpful তখন। they were like তোর যা হেল্প লাগবে বলিস, and then they were also being like family to me, and আমি মাস্টার জন্য থাকি। and then ultimately taking the most out of opportunities, so I thought that okay fine আমি মাস্টার্স এখানে করছি, I could literally see যে আমার এক্সাম ডেটস গুলো আসছে, but I couldn't go because I was on bed rest for 3 months, so I couldn't go out। and তো তখন I actually got a good score in masters, like I topped my class over there। so and then সবাই দেখছি আমি সেকেন্ড ওয়েভের সময় ইন্টার্নশিপস করতে যাচ্ছে। সবাই 1 মাস দেয় জেভিয়ার্স ইন্টার্নশিপ করতে। তো আমি দেখছি সবাই ওই বেলেঘাটায় একটা আছে ইনস্টিটিউট, ওখানে সবাই মানে যাচ্ছে ইন্টার্নশিপ করতে দল বেঁধে। like okay fine, আমার খারাপ লাগছে because second wave চলছে। I'm like I cannot risk it, my doctors were like no you shouldn't risk your life। so I was like what I can do out of that, so I applied to different people into different dry labs, and then আমি actually যে প্রজেক্টটা করেছিলাম that was I consider amongst the population যারা করেছিল it was a very good project because আমি পুরো 1 বছর ধরে কাজটা করেছিলাম because এটা অনলাইনে ছিল, and it was from an IIT, so sitting at the comfort of my home। so এইভাবে opportunities ঠিক আসে, so don't lose hope with anything। কোনো পরীক্ষা ভালো গেছে খারাপ গেছে ইটস ফাইন, নিজের কনসেপ্টস গুলো ক্লিয়ার রাখো, প্র্যাকটিস করতে থাকো, things will fall into place। আচ্ছা, শ্রেয়সী পল বলছে it was a really great talk. Shreyoshi, see you soon. I'm so excited. Shreyoshi is also coming recently. So Your she's classmate, coming. না? Yeah? Yeah, Your she was my classmate. classmate of masters, Oh, and like yeah, like আমরা I would say আমার মাস্টার্সে আমরা খুবই ভালো বন্ধু, এবং
আমি জানি আমি ইন্ডিয়াতে থাকলে হয়তো ওর রিসেন্টলি ইনভিটেশন তো ছিল কয়েকটা, শি ওয়াজ লাইক ভেরি স্যাড যে আমি আসিনি, এবং আমারও খুব খারাপ লাগছিল, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি লাইক দ্য ডে আই গট টু নো দ্যাট শি ইজ কামিং। আমি লিটারালি আমার বাড়িতে ফোন করে বলছি লাইক হ্যাভিং মাই ফ্রেন্ড ওভার, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। সো ইয়া। একদম। আর আহ, মানে উম, যখন ছোটবেলার বন্ধুরা কাছাকাছি আসে এবং একসাথে যখন দেখা হয়, তার মতো ভালো এক্সপিরিয়েন্স আর কিছু হয় না। ইয়া। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করলো। হ্যাঁ, ওকে। সামাও। হ্যাঁ, তো বলছে 3D বায়োপ্রিন্টিং, এই যে টপিকটা আছে, এই টপিকটা ইন্ডিয়াতে এর অপরচুনিটি খুব কম। তো আহ, ইন্ডিয়াতে কোথায় কোথায়, মানে একটা ওরা জানতে পেরেছে আইআইটি গুয়াহাটিতে একটা হচ্ছে, মানে এই ধরনের, মানে এই ধরনের জিনিস তো আমাদের মাস্টার্সে পড়ানো হয় না, মানে নর্মাল যে আমাদের লাইফ সায়েন্স বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি যে মাস্টার্স হয় সেখানে পড়ানো হয় না, এবং এই সংক্রান্ত ল্যাবও ইন্ডিয়াতে খুব কম। তো অ্যাপার্ট ফ্রম আইআইটি গুয়াহাটি, আর কোথায় কোথায় ইন্ডিয়াতে এই অপরচুনিটি আছে এই রিলেটেড কাজ শেখার? এইটা কাজ অ্যাজ ইন এখানে যেটা আমি বলছি যে 3D বায়োপ্রিন্টিং ওয়ার্কশপ যেগুলো এখানে হয়, সেগুলো এখনো ইন্ডিয়াতে অ্যাজ সাচ নেই। ওকে, এবার কেউ যদি আইআইটিস বা এখান থেকে মাস্টার্স করছে, দেন মাস্টার্স ডিসার্টেশন প্রজেক্টের জন্য সেরকম তারা রিচ আউট করতে পারে প্রফেসরসদেরকে। এবার আই নো সাম লাইক অনেক আইআইটিসেই কাজ হয়, লাইক আইআইটি যোধপুর, আইআইটি রোপার, এই আইআইটি কেজিপি, এখানে কয়েকটা লোকজন থাকবে। তুমি যদি এক্স্যাক্টলি 3D প্রিন্টিং টার্মটা দিয়েও না সার্চ করতে পারো, ইউ ক্যান সার্চ উইথ লাইক বায়োমেটেরিয়ালস এন্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং। এই ধরনের কাজ যারা করবে তারা জেনারেলি 3D প্রিন্টিং করে থাকে। সো তাদের বা পেপার্স গুলোতে তুমি দেখতে পারো যে কারা কারা করছে, স্ক্রিন করতে পারো। তো এই ধরনের ল্যাব গুলোতে হয়। বাট হ্যাঁ, যেটা আমি বললাম যে ওয়ার্কশপ ব্যাপারটা এখনো ইন্ডিয়াতে নেই, যে সেপারেটলি তোমাকে কেউ 3D প্রিন্টিং শেখাবে, সেটা নেই। সো যার জন্য একটা এন্টায়ার সেট আপ লাগে। 3D প্রিন্টিং হয়তো হয়, 3D বায়ো প্রিন্টিং কিন্তু খুব কম ল্যাবস করে। কারণ 3D প্রিন্টিং ইজ আ পার্ট অফ অলসো পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, বাট 3D বায়ো প্রিন্টিং ইজ ভেরি কনসলিডেটেড টু লাইক যেটা আমাদের বিএসবি ডিপার্টমেন্ট গুলো হয় আইআইটিস এ, বা আম, মানে যেরকম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস গুলো হয় এগুলোতে। সো আনটিল আনলেস ইউ জয়েন আ ল্যাব, এগুলোতে ফাইন্ড আউট করা ডিফিকাল্ট। আচ্ছা, আম, তো আমি একদম শুরুতে একটা প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম হতেও পারে নাও হতে পারে, আমি শিওর নই। তো অনন্যাকে আমি আজকে প্রোগ্রামটা, অনন্যা অনেকক্ষণ সময় দিচ্ছে আমার, তার জন্য অনেক ধন্যবাদ। না না, তো ইটস ফাইন, ইটস ফাইন। তো আমি সেই প্রশ্নটা আরেকবার তুলছি, যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কোনো এক সময়, মানে কোনো পসিবিলিটি আছে কিনা আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমরা যে দেখি বিভিন্ন দুর্ঘটনা বা কোনো কারণে কোনো পেশেন্টের কোনো অর্গান ড্যামেজ হলো, দ্যাট অর্গান নিড টু বি রিপ্লেসড। লাইক অনেক ক্ষেত্রে দেখি আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় বা লিভার ট্রান্সপ্লান্টেশন হয়। এই 3D বায়োপ্রিন্টিং টেকনোলজি দিয়ে কি আমরা ভবিষ্যতে কখনো আমরা ভায়াবল অর্গান তৈরি করে সেটাকে অ্যাকচুয়াল অর্গানের সাথে রিপ্লেস করার কি কোনো রকম মানে কোন রকম পসিবিলিটি কি আছে, মানে সেই দিকে কি রিসার্চ যাচ্ছে? Yes, definitely যাচ্ছে, but I would say that is mostly for the research part of it, serving as a drug screening model বা এগুলো স্মল স্কেলে। এবার এটাও বুঝতে হবে, যখন আমি 3D বায়োপ্রিন্টিং বলছি তখন আমি বায়ো কম্প্যাটেবল মেটেরিয়ালস এর কথা বলবো এবং বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস এর কথা বলবো। এমনই পলিমার চুজ করব যেগুলো বায়োডিগ্রেডেবল হয়। তো যেরকম আমাদের অর্গানস দে আর কন্টিনিউয়াসলি লাইক being like regenerated, they are being maintained by the body। তো আমি যদি একটা কমপ্লিট অর্গানকে এমন একটা কিছু দিয়ে রিপ্লেস করব যেটা বায়োকম্প্যাটেবল আর বায়োডিগ্রেডেবল, দেন আফটার আ টাইম ইট উইল লুজ ইটস ফাংশন। সো আমাকে রাদার যদি কোনো স্মল স্কেল ড্যামেজ হয় বা কিছু হয়, দেন আই ক্যান ইউজ লাইক অ্যান ইনজেক্টেবল হাইড্রোজেল or something, and I can use that to repair the effect or to লাইক বুস্ট দ্য এফেক্ট অফ দ্য সেলস। ধরো তার মধ্যে আমি কোনো গ্রোথ ফ্যাক্টরস দিলাম বা কোনো ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরস দিলাম সেলস এর সাথে, তো যার জন্য সেলসরা বেটার গ্রো করবে। সো ইউ আর মুভিং আ স্টেপ ফরওয়ার্ড ইন দ্য ড্রাগ থেরাপি, or like in yeah, moving a step forward in the therapeutic aspect। বাট ইয়া, কমপ্লিট রিজেনারেশন আই থিঙ্ক কিছু কিছু জিনিসে হয়, যেরকম হ্যাঁ পিসিএল স্ক্যাফোল্ডস দিয়ে হয়, যেরকম হার্ট ভলভ রিপ্লেসমেন্ট, এগুলো হয়, দে দে ডু হ্যাপেন।
বাট যেটা বলছে যে একটা কমপ্লিট অর্গান, লাইক ইফ আই এম টকিং অ্যাবাউট লার্জ স্কেল হিউম্যান লার্জ স্কেল অর্গানস, those are kind of there, but like those are a far idea that might be possible in the future. বাট হ্যাঁ, হার্ট ওয়াল রিপ্লেসমেন্ট, তোমার নি রিপ্লেসমেন্ট, এগুলো যে তুমি দেখো মোস্টলি এগুলো তুমি দেখবে পলিক্যাপ্রিলোল্যাক্টন বলে পিসিএল দিয়ে হয় বা পিএলএ দিয়ে হয়, পলিল্যাকটিক অ্যাসিড। ইভেন আমরা যে সুচার্স গুলো করি, আমাদের যে মেডিকেল সুচার্স গুলো হয়, সেগুলো অনেক সময় পলিল্যাকটিক অ্যাসিড দিয়ে হয়, সো which is bio compatible and biodegradable. সো এই সব জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, তো এগুলো সবই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মানে আমরা অদূর মানে ভবিষ্যতে হয়তো এরকম কিছু Yeah. স্মল স্কেলে যেতেই পারি। ওকে, Yeah, মানে yeah. আজকে এটা রিসার্চ পর্যায়ে আছে, হয়তো দেখা যাবে 50 হোক বা 100 হোক, একটা Yes. টাইম ফ্রেম পর সেটা হয়তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আসবে। Yes, yes, definitely হতেই পারে। তো আমরা অরুণার কাছ থেকে অনেক অনেক কথা শুনলাম এবং জানলাম। তো অনেকেই প্রশ্ন করলো এবং অনেকেই পরিচিত পরিজন আমাদের এই পডকাস্টটা দেখলো। তো আজকে Yes. আমরা তখন কথা বলতে বলতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসেছি, আমরা বুঝতেই পারিনি। বলতে বলতে আমরা অনন্যাকে অনেক 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 ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এই টাইট শিডিউল থেকেও মানে ইনফ্যাক্ট আজকে ফ্রাইডে মর্নিং, ঠিক আছে, আজকে কিন্তু, হ্যাঁ, ওখানে ফ্রাইডে ইভিনিং বা উইকেন্ড ইভিনিং এখনো হয়নি, ওখানে ফ্রাইডে মর্নিং। সো এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনন্যা, ইওর সাজেশন অর ইওর কি বলবো, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা বা যারা ভবিষ্যতে রিসার্চে আসতে চায়, কারণ যত দিন যাচ্ছে আমরা খবরের কাগজ বা নিউজ পেপার বা বিভিন্ন জায়গায় দেখছি যে বেসিক সায়েন্স পড়ার জন্য লোকের আগ্রহ কমছে, অন্তত ইন্ডিয়াতে বা পার্ট অফ বেঙ্গলে, যেটা আমাদের এখানে নিউজ পেপারেও এসেছিল, আনন্দবাজার বা অন্যান্য যে পত্রিকাগুলো হয় সেখানে এসেছিল যে বেসিক সায়েন্স মানে পিসিএমবি পড়ার লোক দিন দিন অ্যাডমিশন কম নিচ্ছে, ঠিক আছে। তো হয়তো তারা স্কুল লেভেলে রিসার্চটা কি বা রিসার্চ থেকে কি কি হতে পারে বা রিসার্চের অবজেক্টিভ কি, এইটা বুঝতে আমরা হয়তো ব্যর্থ হচ্ছি যারা রিসার্চে অ্যাক্টিভলি ছিলাম বা আছি বা রিসার্চ নিয়ে ভাবনা চিন্তা করি। তো ইউর মেসেজ ফর দেম। Okay, so I would say most of all যারা রিসার্চে আসে বা ধরো এই ধরনের ফিল্ডে আসে, ফার্স্ট অফ অল তো কেউ বেসিক সায়েন্সে রিসার্চ করতে চায় না। মোস্টলি দে আর লাইক ওকে, এখনো কিছুটা হলেও গেছে, বাট মোস্টলি পিপল আর লাইক যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল। সো এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটাই আসছে, দ্যাট স্টার্টস ফ্রম বেসিক সায়েন্সেস। সো আমি আই থিঙ্ক আমি একটা লাইনেই সামারাইজ করে দিলাম গোটা কথাটা, বিকজ তুমি যতক্ষণ না বেসিক সায়েন্সটা বুঝবে ততক্ষণ বাকি অ্যাপ্লিকেশনটা আসবে না। সো মাইক্রোবায়োলজি হ্যাঁ টেকনিক্যালি একটা অ্যাপ্লিকেশন বেসড, বাট আমরা লাইফ সায়েন্সের কোর্স হিসেবে দেখতাম, বিকজ আমরা অনেকটা কভার করতাম। স্পেশালি আমাদের যে কারিকুলাম আছে, বা আমি জানি প্রেসিডেন্সিতে যে কারিকুলাম আছে, ইভেন আশুতোষ কলেজে কয়েকটা যে কারিকুলাম আছে, আমি বাকি কলেজেসও আমি থিঙ্ক সিমিলার। সো আই থিঙ্ক এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড লেটার অন ইউ ক্যান অলওয়েজ ব্রাঞ্চ আউট, বাট ওই কোর কনসেপ্টস তুমি সে তখনই বুঝবে যখন তুমি বেসিক সায়েন্সটা জানবে। ঠিক ঠিক, একদম ঠিক, এটা খুব খুব সত্যি কথা। তো অনন্যাকে অনেক 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 ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং বাচ্চাদের বা আমাদের যারা দেখছে আজকে পডকাস্টটা তাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং দর্শক বন্ধুরা বা আমাদের ফলোয়ার যারা বা আজকের এই পডকাস্টটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং আগামী দিনেও আমরা এরকম ভাবে বিভিন্ন টপিকের উপরে গবেষণা কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আরেকবারের জন্য অনন্যাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করছি। সবার সাথে আবার পরের দিন দেখা হবে। আমার তরফ থেকে শুভরাত্রি, অনন্যার তরফ থেকে Yeah, good afternoon. Probably, yeah, good afternoon. Yeah. ঠিক আছে, সবাইকে Yeah. ধন্যবাদ। আমরা আজকে আসছি। Yeah, and thank you again সৌম্যদা, জ্যাম কোচিং অ্যান্ড অতসীদি, তোমরা মানে অনেকটাই গাইড করো সবাইকে, and I know যে খুব ভালো গাইডেন্স দেয় স্টুডেন্টসদেরকে, ইভেন আমাকেও খুব ভালো গাইড করেছে। সো আই হোপ যে মানে যারা দেখছে তারা সবাই খুব
মানে বেনিফিট করুক, আর যদি কিছুও জেনে থাকতে পারে 3D প্রিন্টিং এর ব্যাপারে বা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, লাইক আই উড ফিল ভেরি ইলেটেড উইথ দ্যাট। লাইক I don't know, like তোমাদের যদি কোনো হেল্প লাগে, you can reach me out through email. I might need some time to get back, but definitely you can reach out, and কোনো যদি হেল্প করতে পারি, that's really good. I hope you guys benefit. All the best. সবাইকে রাখছি, নমস্কার। Bye.